তোমাদের আমি প্রথম যে ক্লাসটি করেছিলাম জেনেটিক্সের বংশগতিবিদ্যার ক্লাস 12 এর, সেটি কি ছিল না ক্রোমোজোমের পরাণুগঠন, সোলোনয়েড মডেল বা কর্নবার্গ মডেল যেটাকে বলা হয়। সোলোনয়েড মডেলের উপরে ভিত্তি করে মাল্টিনেম, ইউনিনেম, এইসব সোলোনয়েড মডেল, ক্রোমোজোমের পরাণুগঠনের ভৌত আকৃতির যে সকল মডেল আছে তার উপরে আমরা এই বিষয়টায় জেনেটিক্সটায় দুটো চ্যাপ্টারে ভাগ আছে, তোমরা বই উল্টে নিশ্চয়ই দেখেছো। প্রথমটায় বংশগতি ও প্রকরণ, হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন, আর দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এই বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টারটি খুবই তোমাদের কাছে একটু নতুন লাগবে, কারণ যে বিষয়গুলো আছে এখানে এর আগের ক্লাসে 9-10 ছিল না। এখন বংশগতির আণবিক ভিত্তি কে না বংশগতির বৈশিষ্ট্য বহন করে, এক কথায় তোমরা সকলে উত্তর দাও জিন। জিন এই বংশগতির, ভুল নয়, জিন এই বংশগতির ধারক বাহক। তো জিনের রাসায়নিক রূপটা কি না ডিএনএ। জিনের রাসায়নিক রূপ ডিএনএ, ডিএনএ অণুটাই রাসায়নিকভাবে জিনগত বৈশিষ্ট্যকে বহন করে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে উচ্চমানের জীব পর্যন্ত, এক্সেপ্ট যাকে আমরা জীবকোষ বলে ভাবি না, তাদের ক্ষেত্রে ডিএনএ না থেকেও বংশগতির ধারাকে বহন করা হয়ে থাকে। সেখানে আরএনএ জেনেটিক কাজটি করে দেয়। তারা কারা না তারা ভাইরাস, আরএনএ ভাইরাস। আর ডিএনএ ভাইরাস হলে ডিএনএ সেই জেনেটিক কাজটি বহন করবে। তাহলে জিন সমার্থক হয়ে গেল ডিএনএ অণুর সাথে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এবং এই জেনেটিক কাজটি করে ডিএনএ। বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টারে ডিএনএ যে জেনেটিক কাজটি করে, বিজ্ঞানী মহল কিন্তু এটি মেনে নেয়নি, জানতেও পারেনি। অনেক পরীক্ষা নিরীক্ষার দ্বারা ডিএনএ যে বংশগতির আণবিক ভিত্তি সেইটাকে প্রমাণ করেছিল। দ্বিতীয় চ্যাপ্টার জেনেটিক্সের বংশগতির আণবিক ভিত্তিতে প্রথমেই তোমরা বই খুললে পাবে যে কয়েকটা পরীক্ষা, যে পরীক্ষার দ্বারা প্রতিষ্ঠিত হয় যে ডিএনএ হলো বংশগতির আণবিক ভিত্তি বা বংশগতি বহনের জন্য দায়ী, বংশগতিকে বহন করে নিয়ে যাচ্ছে এক প্রজন্ম থেকে। এবং এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রথম ডক্টর ফ্রেডারিক গ্রিফিথ ট্রান্সফরমেশনের ইঁদুর এবং ডিপ্লোকোকাস নিউমোনি নামক ব্যাকটেরিয়ার যে পরীক্ষা করেছিলেন, সেটা ছিল প্রথম পরীক্ষা। তাতেও একেবারে সুনির্দিষ্টকরণ হয়নি। তারপরে ওই পরীক্ষাটারই অনুরূপ পরীক্ষা, ট্রান্সফরমেশনের পরীক্ষা করেছিলেন এভারে ম্যাকলয়েড ম্যাকার্টি। এভারে ম্যাকলয়েড ম্যাকার্টিরও পরীক্ষাটি ছিল ট্রান্সফরমেশনের, কিন্তু তাদের পরীক্ষাটি ছিল ইন ভিট্রো, অর্থাৎ জীবদেহের বাইরে অনুশীলন মাধ্যমে। আর ট্রান্সফরমেশন পরীক্ষা যেটি গ্রিফিথের ছিল সেটি ছিল ইন ভিভো। তারপরে হার্সে চেজ পরীক্ষা করেছিলেন ট্রান্সডাকশনের। জিন্ডার লেডারবার্গের পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো তোমাদের সিলেবাসে পরীক্ষা লিখতে দেয় কোশ্চানগতভাবে, কিন্তু যদি ভাবো যে স্যার কেন এইটাকে বাদ দিলেন ডিএনএ পড়াতে গিয়ে, কারণ এই পরীক্ষার বর্ণনা দিলে আমাকে আরো প্রতি পরীক্ষার জন্য একটা করে ক্লাস নিতে হবে। তার জন্য আমি চেষ্টা করেছি যাতে ডিএনএ, যেখানে আণবিক ডিএনএ তোমরা হয়তো ভাবছো যে ডিএনএ তো আমরা অনেকটা আগেই ক্লাস 10-9 পড়ছি, কিন্তু সেক্ষেত্রে সেই গঠনটাকে বাদ দিয়ে পরাণু গঠন, আলট্রাস্ট্রাকচার সবকিছু একটু বিশদে জানতে হবে। সেই বিশদে জানার জন্য আজকে আমি ওই বিষয়টাতে আসছি যে ডিএনএ বংশগতির ধারক বাহক প্রমাণ করলেন বিজ্ঞানীরা, এবং সেই ডিএনএ অণুর একবারে বিশদে গঠনটি কেমন। এবং তার সাথে সাথে আরএনএ যদিও জেনেটিক কাজ না করে, তবু আরএনএর গঠনটাকেও সংযুক্ত করা হয়, কারণ আরএনএ এই ডিএনএর কাজকে চালিয়ে নিয়ে যেতে গেলে যেখানে আরএনএর সহায়তা অবশ্যই দরকার, কারণ ডিএনএ আরএনএর মাধ্যমেই কাজগুলোকে রূপায়িত করে, ইমপ্লিমেন্ট করে। তাহলে সেই ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আরএনএটা কেমন গঠন সেটাও আমরা এই সাথে সাথে জেনে নেব, কিন্তু মূল বিষয় থাকবে ডিএনএ। তাহলে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড ওয়াটসন ক্রিক মডেল অনুযায়ী, ওইটা আর বেশি আসছি না, এই ডিএনএ দুটো তন্ত্রী ডবল হেলিক্যাল স্ট্রাকচার, দ্বিতন্ত্রী নকশা দিয়েছিলেন জেডি ওয়াটসন, এফএইচসি ক্রিক নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং এই দ্বিতন্ত্রী এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল ভাবে থাকে, বিপরীত সমান্তরাল, অর্থাৎ পেঁচিয়ে যায়। সমান্তরাল সরলরেখা কখনো একে অপরকে স্পর্শ করে না, পেঁচানোর প্রশ্নই নেই। তাই বিপরীত সমান্তরাল অ্যান্টি প্যারালাল ভাবে দুটি তন্ত্রী ডবল হেলিক্যাল, হেলিক্স মানে হচ্ছে কুণ্ডলী, এই ডবল হেলিক্যাল স্ট্রাকচার বলা হয় ওয়াটসন ক্রিক মডেলের নোবেল দিয়ে দেওয়া হয়। এবং ডিএনএরও অনেক রকম ডিএনএ পাওয়া যায় যাদের গঠনের কিছু কিছু ফারাক আছে।
ওনারা ওয়াটসন এবং ক্রিক, তোমরা হয়তো জানো যে বিডিএনএ দিয়ে স্ট্রাকচারটি প্রকাশ করেছিলেন। এখন এডিএনএ, বিডিএনএ, সিডিএনএ, ডিইজেড ইত্যাদি নানা রকমের ডিএনএ এবং কার্যগতভাবে আরো নাম পাবে। তাহলে সেই ডিএনএর মধ্যে বিডিএনএ স্ট্রাকচারটাই এখানে বর্ণনা হচ্ছে। বিডিএনএ, ডবল স্ট্যান্ডার্ড বিডিএনএ, দেখো একটা সরু করে পেঁচানো এঁকেছি, তারপরে তাকে একটু মোটা করা হয়েছে তন্ত্রীগুলোকে। এই দুটো তন্ত্রী খুব কাছাকাছি অবস্থান করে এবং এই কাছাকাছি অবস্থানের মধ্যে এটাকে একটু বৃহৎ মানে একটু এনলার্জ করে দিলে যা অবস্থা হয় সেটা এই ছবিটাতে আছে। এবং এইখানে একটা তন্ত্রী, এই 5 আর 3 লেখা আছে, এই যে উপরে ফুটের মতো চিহ্ন আছে, আমি এখানে আসবো। 5 প্রাইম 3 প্রাইম অভিমুখে থাকবে, এখানে স্টার্ট করা আছে 5 প্রাইম, এটা 3 প্রাইম। এই তন্ত্রী, দেখো একটা তন্ত্রী আমার আঙুলের সাথে সাথে নামছে, এই একটা তন্ত্রী 5 প্রাইম দিয়ে 3 প্রাইমে শেষ হলো, আবার এই 3 প্রাইম এই তন্ত্রীটা নামছে 5 প্রাইমে শেষ হয়েছে। তাহলে এই যে অবস্থান, এই দুই তন্ত্রী পেঁচিয়ে যখন যাচ্ছে, এই দুই তন্ত্রী গঠনগত, যদি একটা তন্ত্রীর দিক থেকে একটি গঠনগত এককের খণ্ড নিই, সেই খণ্ডটাকে আমরা নামকরণ করি নিউক্লিওটাইড। এবারে প্রতিটি তন্ত্রীতে যদি আমি এটাকে বাঁ দিক তন্ত্রী ধরি, ওইটা ডান দিকের তন্ত্রী ধরি, তাহলে বাঁ দিকের তন্ত্রীতে এসপি 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 এই সব তন্ত্রীটাতেই লেখা আছে। অর্থাৎ তন্ত্রীর দেহটা তৈরি হয়েছে এস অর্থে সুগার এবং পি অর্থে ফসফরিক অ্যাসিড তথা ফসফেট যৌগ। এই এসপি তার সঙ্গে থাকে ভিতরের দিকে দেখো লেখা আছে এ, এটা একটা নাইট্রোজেন বেস। এইখানে দেখো যে এই যে এস, পি আর এ, এই তিনটাকে মিলে একটা সেকেন্ড ব্র্যাকেট করা আছে, এটার নাম নিউক্লিওটাইড। অর্থাৎ একটা ডিএনএর অণুর তন্ত্রীর গঠনগত একক হলো নিউক্লিওটাইড। এই একটা নিউক্লিওটাইড কি নিয়ে তৈরি না, এক অণু, একটি নিউক্লিওটাইড, এক অণু সুগার, এক অণু ফসফরিক অ্যাসিড পি, যাকে সূচিত করা হয়েছে পি, এক অণু সুগার শর্করা এস, আর নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসটা পরে আসছে, একটু ডিটেলসে যেতে হবে। এই এক অণু নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন 3 রকম যৌগ নিয়ে তাদের এক অণু করে নিলে একটি নিউক্লিওটাইড তৈরি হয়। এই একটি নিউক্লিওটাইড বাঁ দিকের তন্ত্রীর হয়ে গেল, তার নিচে আরেকটি নিউক্লিওটাইড, তার নিচে আরেকটি নিউক্লিওটাইড, তার নিচে গোটা তন্ত্রীর গায়ে লেখা আছে এসপি আর তার সাথে বেস দেওয়া আছে এবং প্রতিটি এসপি আর এক অণু বেস মানে সংযুক্ত হলেই আমাদের তৈরি হয় একটি নিউক্লিওটাইড। তাহলে বাঁ দিকের তন্ত্রীগত নিউক্লিওটাইড এবং খুব কাছাকাছি আছে, পেঁচিয়ে আছে ডান দিকের তন্ত্রীটা, এরও এসপি আর নিউক্লিওটাইড তৈরি হতে এক অণু বেস দরকার হয়। তাহলে ডান দিকের তন্ত্রীর এক অণু নিউক্লিওটাইড, বাঁ দিকের তন্ত্রীর এক অণু নিউক্লিওটাইড কাছাকাছি আছে এবং সেক্ষেত্রে দুই নিউক্লিওটাইডের মাধ্যমে তারা সংযুক্ত হয়ে আছে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। এই হাইড্রোজেন বন্ড এ আর টি এর মাঝে 2, এটা জানোই তোমরা, এবং জি আর সি এর মধ্যে 3, সি জি এর মধ্যে 3, টি এর মধ্যে 3, এইসব হাইড্রোজেন বন্ধনই কাজ করছে এই ডবল হেলিক্যাল স্ট্রাকচারটাকে ধরে রাখার জন্য। এবারে একটা নিউক্লিওটাইডের যে গঠনগত এককগুলো বলা হলো, সুগার, ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেন বেস, আমি প্রথমে আসবো সুগার। এই সুগার শর্করা দেখো তার সংকেত লেখা আছে C5H10O4। C5 অর্থাৎ কার্বন পরমাণু 5, এই 5টা কার্বন পরমাণুকে আমরা কি বলে থাকি না পেন্টোজ সুগার। যে সুগার বা শর্করার কার্বন পরমাণুর সংখ্যা 5টি তাকে বলি পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগার এক অণু থাকবে প্রতি নিউক্লিওটাইডে এবং তার নাম কি ডিঅক্সি রাইবোজ শর্করা। ডিঅক্সি, ডিই মানে নাই, বিহীন, কম, ডিঅক্সি অক্সিজেনটা একটু কমে গেছে, তাহলে ডিঅক্সি রাইবোজ শর্করা একটি 5 কার্বন শর্করা বা পেন্টোজ সুগার। তাহলে প্রতি নিউক্লিওটাইডে এক অণু করে সমস্ত নিউক্লিওটাইডগুলো, কোনো পার্থক্য নেই, প্রতি ক্ষেত্রেই প্রতি নিউক্লিওটাইডে 5টি কার্বন পরমাণু বিশিষ্ট এক অণু পেন্টোজ শর্করা C5H10O4। এই C5H10O4 দেখো এর স্ট্রাকচারটা সব জায়গায় আমি লিখিনি, কিন্তু এইদিকে দেখো ডান দিকে C5H10O4 5টা কার্বন পরমাণু থাকবে আর থাকবে 5 মানে এই বাকি হাইড্রোজেন 10টা পরমাণু, অক্সিজেন 4টা পরমাণু। এইটাকে আমরা দেখো স্থান দিচ্ছি একটা পঞ্চভুজ স্ট্রাকচার।
1 2 3 4 5 পঞ্চভুজ, 5টা কার্বন পরমাণু নিয়ে পঞ্চভুজ স্ট্রাকচার। তার প্রথম এই স্থানটাকে 1 প্রাইম, মানে এটা কার্বন পরমাণু 1 নম্বরের স্থান। তার জন্য যে আমরা যখন ফুট লিখি একটা স্ল্যাশ চিহ্ন দিই বাঁকানো, সেই স্ল্যাশটা উপরে দেওয়া আছে, এটা 1 প্রাইম। এই প্রাইমটা ভালো করে খেয়াল রাখো, পরবর্তী যখন আমি রেপ্লিকেশন পড়াবো এই প্রাইম কথা আসবে, ট্রান্সক্রিপশনে আসবে, প্রাইম খুব ইম্পর্টেন্ট শব্দ। তাহলে 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। 5 প্রাইমটা পঞ্চভুজ থেকে একটু আলাদা করে বাহু বার করে দেখো 5 প্রাইম। এই 5টা প্রাইম স্থান C5 গেল, ওই 5টা কার্বন পরমাণু ওই 5টা প্রাইম স্থানে আছে বলে ওইগুলোকে প্রাইম বলে। এবারে দেখো এইটা HOH, এইখানে আবার 1 নম্বর প্রাইমে আছে, HH এখানে 2 নম্বর কার্বনে আছে। এই জায়গায় প্রসঙ্গত বলি, যদি এই শর্করাটা রাইবোজ শর্করা হতো, RNA হতো, তাহলে এইখানে একটা O লিখতাম। 2 প্রাইমে ওটা নেই, যেই 2 প্রাইমে ওটা নেই সেই রাইবোজ শর্করাটা হয়ে গেল ডিঅক্সি রাইবোজ শর্করা। আর রাইবোজ শর্করা হলে তার সংকেত লিখবো C5H10O5। তখন একটা অক্সিজেন বেশি আছে, সেই অক্সিজেনটা ক নম্বর কার্বনে বেশি আছে? 2 নম্বর কার্বনে, অর্থাৎ 2 প্রাইম স্থানে। এই 2 প্রাইম স্থানে অক্সিজেনটা নেই, তাই এটা ডিঅক্সি রাইবোজ শর্করা, অর্থাৎ একটা পরমাণু অক্সিজেন কম আছে। কার থেকে? রাইবোজ শর্করার থেকে। বাকি স্ট্রাকচারটা একই রকম থাকবে রাইবোজ শর্করার বেলাও, যখন আরএনএ গঠন বলবো। এই যে একটা টোটাল স্ট্রাকচার, এটি এক অণু ডিঅক্সি রাইবোজ শর্করা স্ট্রাকচার। এই 3 হাইড্রোক্সিল আছে 3 প্রাইমে, 4 প্রাইম কিছু এখানে ওইভাবে নেই, আর এখানে আছে CH2OH গ্রুপ, আর 5 নম্বর কার্বনের স্থান। এই 5 নম্বর কার্বন স্থানে তাহলে এইদিকে একটা এইভাবে স্ট্রাকচার আঁকা আছে। আর ঠিক এই স্ট্রাকচারটা, এটাও একটা এক অণু পেন্টোজ সুগারের স্ট্রাকচার, এক অণু পেন্টোজ সুগারের স্ট্রাকচার, অর্থাৎ ডিঅক্সি রাইবোজের। দেখো এইটা শীর্ষটা এইদিকে করে বিপরীত দিকে আঁকা আছে। এখানে প্রথমে 3 প্রাইম করা আছে, এইখানে দেখো 5 প্রাইম করা আছে, সোজা সোজা। তেমনি 5 প্রাইম 3 প্রাইম, ওইখানে লেখা এইখানে মিলাও, তাহলে 5 প্রাইম আর এই 3 প্রাইম। এইবারে দেখো এইটা উল্টালেই 1 নম্বর স্থান, 2 নম্বর স্থান, 3 নম্বর, এর 1 নম্বর স্থান এইটা, 2 3 4 উল্টে দিয়েছি, 5 নম্বর স্থান ওইখানে। তাহলে এই 1 নম্বর স্থান, এই 1 নম্বর স্থান পাশাপাশি। একটি নিউক্লিওটাইড বাঁ দিকের তন্ত্রীর ধরে নাও এটি, আর একটি নিউক্লিওটাইড ডান দিকের তন্ত্রীর ওইটি ধরে নাও। তাহলে এই সুগার আর 5 নম্বর কার্বনে এইখানে থাকে পি থাকে, ফসফেট থাকে 5 নম্বরের সঙ্গে। এইখানে কি থাকবে? পি থাকবে। পি মানে কি? H3PO4। এটা রাসায়নিক গঠন তোমরা জানো, কেমিস্ট্রি পড়েছো। H3P মানে কেন্দ্রে, আর 4টা অক্সিজেন পরমাণু O4 চারদিকে থাকে বাহু দ্বারা সংযুক্ত, এবং 3টা অক্সিজেন পরমাণুর সঙ্গে আবার H আছে, তাই পুরা গঠনটা হয়েছে H3PO4, পি আছে কেন্দ্রে। এই প্রতিটি নিউক্লিওটাইডে 1 অণু ফসফরিক অ্যাসিড, 1 অণু এই টোটাল শর্করাটি। আবার এই দিকের নিউক্লিওটাইডেও একই গঠন, 1 অণু শর্করা, 1 অণু ফসফরিক অ্যাসিড, আর ভিতর দিকে 1 প্রাইম 1 প্রাইম, অর্থাৎ নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস 1 অণু, এইখানে লেখা আছে A ডবল বন্ড T, এইখানে হাইড্রোজেন বন্ড। আর একরকম বন্ড ক্রিয়াশীল হয়, দেখো যে এই যে আমাদের 3 নম্বর স্থান হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত, আর তার পাশেই পরবর্তী নিউক্লিওটাইডের ঊর্ধ্ব দিকে 5 প্রাইমটা চলে আসছে, পরপর স্ট্রাকচার এরকম পরপর সাজানো থাকবে। এটি একটি নিউক্লিওটাইড, এটি একটি নিউক্লিওটাইড, বিপরীত দিকের ওইটি নিউক্লিওটাইড, ওইটি নিউক্লিওটাইড। এক নিউক্লিওটাইড আর পরবর্তী নিউক্লিওটাইডের দুটোর মধ্যে এই লাল কালিতে ডট ডট করে লেখা আছে PDB, সংক্ষেপে লিখেছি, ফসফো ডাই এস্টার বন্ড। এই বন্ডটা কি নাম? ফসফো ডাই এস্টার বন্ড। আর এই বন্ডটার কি নাম? 2 বেসের মাঝখানে 2 তন্ত্রীর হাইড্রোজেন বন্ড। তাহলে দুটো বন্ডের নামকরণ আলাদা। ফসফো ডাই এস্টার বন্ড হিসাবে স্ট্রাকচার রয়েছে 3 প্রাইমের সঙ্গে 5 প্রাইম, বা এই দিকে বাঁ দিকে দেখো, ডান দিকে এটা বাঁয়ে দেখলে 3 প্রাইম 5 প্রাইম, আর ডান দিকে দেখো 5 প্রাইম 3 প্রাইম। মানে ওদের সংযুক্তিটা কোনটার? না ফসফোডাইএস্টার বন্ডের সংযুক্তি 3 প্রাইম 5 প্রাইম স্থানে। অতএব 3 প্রাইমে 5 প্রাইমে ফসফোডাইএস্টার বন্ড সব সময় হয়ে থাকবে। এই বাঁ দিকের তন্ত্রীতে উপরে 3 নিচে 5 সব সময় হবে, উপরে 3 নিচে 5। আবার ডান দিকের তন্ত্রীটায় শুরু উপরে 5 নিচে 3। ওই প্রতিটি নিউক্লিওটাইড আরেকটি নিউক্লিওটাইড, আরেকটি নিউক্লিওটাইড, আরেকটি নিউক্লিওটাইড, এরপর গোটা তন্ত্রীটা তৈরি হবে। এই সংখ্যাটা কটা নিউক্লিওটাইড থাকবে সেটা প্রজাতিগত, কোন প্রজাতির ক্রোমোজোমে সেই ডিএনএটা আছে তার উপরে নির্ভর করে। বাকি এই ডিঅক্সি রাইবোজ শর্করা
যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে উন্নত জীবের গঠনে, নিউক্লিওটাইড গঠনে কোনো পার্থক্য নেই, সব একই রকম, কিন্তু কতগুলি সজ্জা সংখ্যা বেস বা নিউক্লিওটাইড এইগুলোতে পার্থক্য, কোনটার পরে কোনটা থাকবে এইগুলোতেই জীবে জীবে পার্থক্য আনে। এবারে এই যে আমরা সাজিয়ে দিলাম যে নিউক্লিওটাইড 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 দিয়ে তন্ত্রীটা তৈরি করে, তাহলে এইটাকে আমরা একদিকের একটা তন্ত্রীকে কি বলতে পারি না, একাধিক নিউক্লিওটাইডের সজ্জাক্রমকে বলতে পারি পলিনিউক্লিওটাইড চেন। এই পলিনিউক্লিওটাইড শৃঙ্খল যেমন বাঁ দিকে তেমনই ডান দিকে, তাহলে দুটো পলিনিউক্লিওটাইড শৃঙ্খল যুক্ত হলেই একটা দ্বিতন্ত্রী ডিএনএ হয়। তাহলে ফসফরিক অ্যাসিড হলো, সুগার হলো 1 নম্বর স্থানে, তাহলে নাইট্রোজেন বেস 1 প্রাইম, 3 প্রাইমে হাইড্রোক্সিল গ্রুপ থাকে, 5 প্রাইমে থাকে H3PO4, আর এই ডিঅক্সিরাইবোজ শর্করার একটা অক্সিজেন পরমাণু কম থাকে, সেটা 2 প্রাইমে, এই জন্য HH লেখা আছে, আর বাকিগুলো সব HOH লিখিনি, এইটার স্ট্রাকচারেরই অনুরূপ সবগুলো। তাহলে এটা একটা দিক গেল। তৃতীয় যে উপাদান নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেস দেখো দুরকম হয়, পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন বেস আর পিরিমিডিন বেস দুটো প্রকার ভেদ। কি কেন এরকম দুরকম ভাগ করা হলো না, দুটি প্রকারের নাইট্রোজেন বেস, বেসের শব্দের বাংলা হলো ক্ষারক। এই নাইট্রোজেন বেস কেন লেখলো না, ক্ষারক অণুতে কম্পালসারিলি নাইট্রোজেন থাকে, তাই এটাকে বলা হয় নাইট্রোজেন সমৃদ্ধ ক্ষারক যৌগ। একটি নিউক্লিওটাইডে থাকবে এক অণু, সেই নিউক্লিওটাইডগুলি কত রকম ভাবে খুঁজে পাওয়া যায়। সুগার ফসফেটের কোনো প্রভেদ নেই প্রতি নিউক্লিওটাইডে, কিন্তু প্রতি নিউক্লিওটাইডে নাইট্রোজেন বেস আলাদা আলাদা হয়, এবং কত রকমের হয় সেটাই আসে। দুরকম শ্রেণীতে সেগুলোকে ফেলা হয়, একটা হচ্ছে পিউরিন শ্রেণী আর একটা পিরিমিডিন শ্রেণী। পিউরিন শ্রেণীর স্ট্রাকচার দেখো এখানে নিচে আছে, পিরিমিডিন শ্রেণীরও স্ট্রাকচার নিচে আছে। এই স্ট্রাকচার দুটির বেশ ক্ষারক যৌগের আলাদা আলাদা বলেই দুটো শ্রেণীতে ভাগ করা হয়। সেই পিউরিন যাদের গঠনটা দুটো বলয় স্ট্রাকচার নিয়ে তৈরি, পিউরিন বেস, আবার ব্র্যাকেটে লেখা আছে AG, এডিনিন গুয়ানিন, এইগুলো কমন স্ট্রাকচারটা দেওয়া আছে, এডিনিন গুয়ানিনে ভাগ করা নেই, ওদের মধ্যে আরো স্লাইট পার্থক্য আছে, কম পার্থক্য আছে, কিন্তু এডিনিন গুয়ানিনের একটি কমন স্ট্রাকচার। আর থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, এই তিন রকমের বেস হয় পিরিমিডিন বেস। তার মধ্যে তোমরা জানোই, ওটা আগেই জানা আছে যে থাইমিন সাইটোসিন থাকে ডিএনএতে আর ইউরাসিল থাকে আরএনএতে, তেমন আরএনএতে থাইমিন থাকে না, যেমন ইউরাসিল থাকে। তাহলে সেই ডিএনএ অণুতেও 4 প্রকার বেস পাবো, এডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন আর পিউরিন পিরিমিডিন মিলে। আর আরএনএ অণুতেও 4 রকম বেস পাবো, এডিনিন গুয়ানিন ইউরাসিল সাইটোসিন। ওই থাইমিন বেসটি আরএনএতে নেই, তেমন ডিএনএতে নেই ইউরাসিল বেসটি। তাহলে পিরিমিডিন 3 প্রকার পাওয়া যায় নিউক্লিক অ্যাসিডে, ডিএনএ আরএনএ। আর ডিএনএ যদি শুধু বলো তাহলে এডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন, ইউরাসিলের প্রশ্ন নেই। কিন্তু এই 3 প্রকার বেসের একটি কমন স্ট্রাকচার আছে, এখানে ভালো করে লক্ষ্য করো। তোমাদের যে 4 বা 5 প্রকারের বেসের কথা হচ্ছে তাতে একটার সঙ্গে আরেকটার পার্থক্য এমন কিছু গুরুত্বপূর্ণ নয়, অতটা ডিটেলসে সিলেবাসে মনে রাখার অতটা নয়, কিন্তু পিউরিনের সঙ্গে পিরিমিডিনের কি পার্থক্য আছে এটা একটু জরুরি দরকার। পিউরিনের সঙ্গে পিরিমিডিনের দেখো পার্থক্য। পিউরিন দেখো স্ট্রাকচারটা এঁকেছি, এই যেটা এই যে একটা পিউরিন বেসের কমন স্ট্রাকচার, এই কমন স্ট্রাকচারে একটা ষড়ভুজাকৃতির বলয় আর একটা পঞ্চভুজাকৃতির বলয়। তাহলে দুটো বলয় নিয়ে পিউরিন বেস তৈরি হয়, আর একমাত্র একটি বলয় নিয়ে সেটি আবার ষড়ভুজাকৃতি, 6টা বাহু বিশিষ্ট রিং স্ট্রাকচার, বলয় স্ট্রাকচার, সেটা হয় পিরিমিডিন বেসের। তাই যাই হোক, থাইমিন সাইটোসিন ইউরাসিল যাই হোক, তাদের এই ষড়ভুজ একটি মাত্র বলয় নিয়ে তৈরি হবে, তাহলে সে হলো পিরিমিডিন। তাহলে কত তফাৎ হয়ে গেল স্ট্রাকচারটাই। এবারে পিউরিন বেস দেখো দুটো বলয়, একটা ষড়ভুজ একটা পঞ্চভুজ। এইবারে ষড়ভুজটার 6টা স্থান, আর এই পঞ্চভুজটা এর সঙ্গে একটা বাহু কমন আছে, তাহলে আর বাকি 4টা বাহু 1 2 3 4, তাহলে ষড়ভুজ আর পঞ্চভুজ মিলে স্ট্রাকচার করলে পিউরিন হয়। এবং পিউরিন বেসে দেখো 9টা স্থান, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা স্থানে 1 নম্বর স্থান আর 3 নম্বর স্থান, এই দুটো স্থানে এন লেখা আছে ষড়ভুজের, আবার 7 এবং 9এও এন লেখা আছে। তাহলে নাইট্রোজেন পাচ্ছি
1 3 7 9 এই চারটেতে নাইট্রোজেন পেলাম। আচ্ছা, কার্বন বাকি স্থানগুলোতে বলে দাও। কার্বন হচ্ছে বাকি স্থানগুলোতে, তাহলে 2 2 4 5 6 8 এই পিউরিন বেসের কমন স্ট্রাকচার এটা, যে কার্বন থাকবে 5টা স্থানে, 2 4 5 6 8, আর নাইট্রোজেন 4টা পরমাণু 4 জায়গায় আছে, 1 নম্বর স্থান, 3 নম্বর স্থান, 7 নম্বর স্থান, 7 N 9 N 1 N 3 N। আবার পিরিমিডিনের যদি লক্ষ্য করো, তাহলে যেহেতু একটাই স্ট্রাকচার, 6টা স্থান, তাহলে এদের 2 4 5 6 2 4 5 6 এই 4টি স্থানে কার্বন। পিরিমিডিনে দেখো 4টা স্থানে কার্বন, 2 4 5 6, 8 স্থানটা ওদের নেই, তো ওই বলয়টা নেই। আর নাইট্রোজেন আছে 1 এবং 3 স্থানে, তাহলে নাইট্রোজেন 1 এর 3 স্থানে, কার্বন আছে 2 4 5 6 স্থানে। এটা হয়ে গেলে পিরিমিডিন হয়ে গেল, এটি পিরিমিডিনের কমন স্ট্রাকচার। এবার একটু বলি যে এডিনিন গুয়ানিন এখানে কি পার্থক্য, তাই আবার দুরকম বেস হয়ে গেল পিউরিন। হ্যাঁ, এডিনিনের বেলায় এই 6 নম্বর স্থানে একটি অ্যামাইনো বর্গ থাকে, NH2 বর্গ, তার জন্য এডিনিনকে বলা হয় 6 অ্যামিনো পিউরিন। 6 অ্যামিনো পিউরিন যৌগ এডিনিনকেই বলে, পিউরিন তো বলতেই হবে। তার সঙ্গে 6 নম্বর স্থানে NH2 গ্রুপ থাকে, এই 6 নম্বর স্থান, তাই এডিনিনের অপর নাম হলো 6 অ্যামিনো পিউরিন। তেমনি আবার যদি গুয়ানিন বলি, তাহলে গুয়ানিনের 2 নম্বর স্থানে থাকে অ্যামিনো, আবার ওই 6 নম্বর স্থানে থাকে অক্সিজেন, তাহলে 2 অ্যামিনো 6 অক্সিপিউরিন। তেমনি আবার পিরিমিডিনেরও ওই স্থান ভেদে নানা রকমের অবস্থান একটু করে পাল্টে যায়, কমন স্ট্রাকচার এক, তাই পিরিমিডিন। কিন্তু তাদেরও থাইমিন হলে একরকম হবে, সাইটোসিন হলে একরকম হবে, ইউরাসিল হলে আর একরকম হবে। 2 যদি থাইমিন হয় তাহলে হয় 2 অক্সি 4 অ্যামিনো, 2 অক্সি 4, মানে 2 নম্বরে অক্সিজেন, 4 নম্বরে অ্যামিনো গ্রুপ থাকে, 2 অক্সি 4 অ্যামিনো। আবার যদি সাইটোসিন হয়, সাইটোসিন হলে হবে 2 4 ডাইঅক্সি 5 মিথাইল, 5 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ থাকবে, আর 2 4 ডাইঅক্সি, মানে 2 নম্বর স্থানে 4 নম্বর স্থানে অক্সিজেন থাকবে, তাই 2 4 ডাইঅক্সি, এটা সাইটোসিনের অপর নাম। আর ইউরাসিল হলে 2 4 ডাইঅক্সি, তাহলে ইউরাসিল হলে 2 4 ডাইঅক্সি। তাই কিন্তু কমন স্ট্রাকচার পিরিমিডিনের সবাই একই, ওই বিভিন্ন স্থানে কিছু কিছু যৌগের বা মৌল আকারে বা মূলক আকারে উপস্থিতির কারণে এই পার্থক্যগুলো থাইমিন, সাইটোসিন, ইউরাসিল এইগুলোতে ভাগ করা হয়। আবার এডিনিন গুয়ানিন কমন স্ট্রাকচার এক, কিন্তু ওই একটু করে আলাদা আছে। তাহলে পিউরিনের সঙ্গে পিরিমিডিন দুটি বলয়, একটি বৃহৎ একটি ক্ষুদ্র। বৃহৎ বলয়টি ষড়ভুজাকৃতি, ক্ষুদ্র বলয়টি পঞ্চভুজাকৃতি। এদের কার্বন পরমাণু থাকে 2 4 5 6 8 নম্বর স্থানে, নাইট্রোজেন থাকে 1 3 7 9। আবার পিরিমিডিনে, আরো এটা রিপিট করে দিলাম, পিরিমিডিনের একটি ষড়ভুজাকৃতি বলয়, তাদের 2 4 5 6 কার্বন থাকে, নাইট্রোজেন থাকে 1 এবং 3 স্থানে কেবলমাত্র, তাহলে 6টি স্থান যেহেতু। এবারে গেল এই পুরাপুরি নাইট্রোজেন বেসগত যে উপাদানগুলো, এইখানে আমরা লিখেছি যে একটা কথা লিখেছি, দেখো 4 গাব নীতি। এই যে ডিএনএ অণুতে বেস সজ্জা হবে, এটা 4 গাব বলে বিজ্ঞানী তিনি একটা নীতি প্রণয়ন করেছিলেন। যে কোনো জীবের ক্রোমোজোমস্থিত ডিএনএ এডিনিন এবং গুয়ানিন বেসের যোগফল আর থাইমিন, সাইটোসিনের সংখ্যাগত যোগফল, এইটাকে যদি ভাগ করি তাহলে 1 আসবে। কারণ দেখো, এই যে 4 গাব নীতিটাকে আমরা উনি প্রণয়ন করলেন, তার আগেই দেখো যে আমাদেরকে বলে দেওয়া হয়, তোমরা 9 10-এ শিখে গেছো, যদি এই বাঁ দিকের তন্ত্রীতে এ লিখি, তাহলে ডান দিকের, ওটা পিউরিন বেস, ডান দিকে একটা নির্দিষ্ট পিরিমিডিন বেস, সেটা হয় টি। এর বাইরে আমি যেতে পারবো না। এর বিপরীত দিকে সি লেখা যায় না, আবার এর বিপরীত দিকে টি লিখতে হবে। তাহলে যতবার আমি ডান দিকের বাঁ দিকের তন্ত্রীতে এ লিখবো, ততবার ডান দিকের তন্ত্রীতে টি লিখতে হবে। তাহলে এ সমান টি, এটা পাওয়া যাবে যে কোনো জীবের ডিএনএর গঠনে এ সমান টি, রাইট সম্পর্ক। আবার সি বা জি, এই যে গুয়ানিন, গুয়ানিনটা যদি বাঁ দিকে লিখি তাহলে ডান দিকে লিখতে হবে সি, এটাও রাইট সম্পর্ক।
কিন্তু যটি এডিনিন লিখবো তবার গুয়ানিন লিখবো না, রং, ওই সম্পর্কটা রিলেশনটা হবে না, ওটা মিলবে না। এরপরে যদি আমি বাঁ দিকটা যোগ করে দিই এ প্লাস ডি হয়, দেখো এ প্লাস ডি, আর টি প্লাস সি হয় বাঁ দিকটা, সমান দেওয়া আছে। তাহলে এই এ সমান সি, এখানে বন্ড না দিয়ে সমান চিহ্ন দিলাম, বন্ডে যেটা এইরকম থাকে তিনটা বন্ড, তাই তিনটা চিহ্ন পড়ে গেছিল। এখন আমি সমান লিখলাম যে এ সমান টি এর সংখ্যাগত সমান, এটা হাইড্রোজেন বন্ড নয়, জি এর সঙ্গে সমান সি এর সংখ্যা। তাহলে এ প্লাস জি বাঁ দিকটা যোগ করলাম, অঙ্কের নিয়মে টি প্লাস সি ডান দিকটা সমান সংখ্যা আসবে, তাহলে 1/1 সমান 1 আসবে। এখানে যাই হোক, যদি 50 হয় নিচেও 50 হবে, তাহলে 50 ভাজিত 50, এখানে 1/1 যদি এটা হয়, এটা যোগফল করে ওই সংখ্যাটা আসে। অর্থাৎ এ প্লাস জি আর টি প্লাস সি, এটাকে সংখ্যাটা যা আসবে সংখ্যায় এই যদি থাকে সমান 1 লিখা ছিল, মনে করো এ আর জি 20 আছে, তাহলে টি প্লাস সিও 20 হবে, দিয়ে সমান 1 আসবে। এর থেকে কিছু আবার খণ্ড টন্ড করে আমাদের নীতি কিছু প্রণয়ন করতে হয়। এর সঙ্গে আমি বলেছিলাম যে আরএনএ এর সঙ্গে কি একটা থাকে ওই গঠনটা, ডিএনএ এর গঠনটা আমরা মোটামুটি বুঝলাম যে নিউক্লিওটাইডের উপরে জোর দিলে, পিউরিন পিরিমিডিন উপরে জোর দিলে সুগারটা কিরকম থাকে, এই সজ্জাতে একটা বেসের সজ্জা কিরকম থাকে, তার সঙ্গে সুগারের সম্পর্ক কেমন থাকে, এই সব কি কি বন্ড হয় একটা নিউক্লিওটাইডের সঙ্গে আরেকটা নিউক্লিওটাইডের, এই সব বিষয়টা জানার পরে আরএনএ এর সঙ্গে কি সামান্য একটু পার্থক্য থাকে। আরএনএ এর সঙ্গে পার্থক্য থাকে এই যে আরএনএ স্বাভাবিকভাবে একতন্ত্রী গঠন, তার শর্করাটি রাইবোজ শর্করা C5H10O5, সেখানে এই জায়গাটায় OH বসে যাবে, তাহলে সে আরএনএ সুগার হয়ে যাবে। আর ফসফরিক অ্যাসিড H3PO4 যেমন ডিএনএ তে থাকে প্রতি নিউক্লিওটাইডে, তেমনি থাকবে আরএনএ তেও, কিন্তু নিউক্লিওটাইডের নামকরণ আলাদা হয়ে যাবে। যদি আরএনএ নিউক্লিওটাইড হয় তাহলে রাইবো নিউক্লিওটাইড, আর যদি ডিএনএ নিউক্লিওটাইড হয় ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। আরএনএ অণুগুলোকে বিশ্লেষণ করলেও 4 রকমের নিউক্লিওটাইড পাবো, আর ডিএনএ অণুগুলোকে বিশ্লেষণ করলে 4 রকমের নিউক্লিওটাইড পাবো। যদি একটি প্রশ্ন থাকে অনেক সময়, যদি একটি এডিনিন বেস যুক্ত ডিএনএ স্থিত নিউক্লিওটাইডের নাম বলতে বলে, তাহলে নিউক্লিওটাইডের কি হবে? কিছুই নেই, এখনো ফসফরিক অ্যাসিড আছে, মনোফসফেট ওই জন্য, আর ডিঅক্সি রাইবোজ শর্করা, ওর শর্করা ডিএনএ যেহেতু বলা আছে, আর বেসটি কি বলা হয়েছে? বেসটি এডিনিন। তাহলে এটার নাম কি হতে পারে? ডিঅক্সি এডিনোসিন মনোফসফেট, একটা ফসফেট যৌগ। এটি হয়ে গেল ডিএনএ স্থিত নিউক্লিওটাইড। অনেক সময় নিউক্লিওসাইড কথাটা ব্যবহার হয়, ওই ফসফরিক অ্যাসিডটাকে বাদ দিয়ে দিলেই ডিএনএ আরএনএ স্ট্রাকচারে শুধু শর্করা আর নাইট্রোজেন বেস, এই দুটোকে যোগ করে যে গঠনগত একক পায় তাকে নিউক্লিওসাইড বলে। তাই নিউক্লিওটাইড আরএনএ তে থাকলে রাইবো নিউক্লিওসাইড, আর ডিএনএ তে থাকলে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড ও ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড, কারণ শর্করার নাম অনুযায়ী হয়েছে। ডিঅক্সি রাইবোজ, ওটা রাইবোজ। এবারে যদি গুয়ানিন হয় ওইরকম নাম হবে ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট, যদি থাইমিন হয় ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট, যদি ইউরাসিল হয় আরএনএর ক্ষেত্রে ডিঅক্সি ইউরিডিন মনোফসফেট। আর ওই মনোফসফেট কথাটা কেটে দিলেই হয়ে যাবে নিউক্লিওসাইড। ওই যে কথাগুলো রইল ওইগুলো সবই রইবে নিউক্লিওসাইডের নামকরণে। ডিঅক্সি এডিনোসিন মনোফসফেট বলেছিলাম, যে বেসটার ডিএনএ এডিনিন সেইটাই হয়ে যাবে ডিঅক্সি এডিনোসিন, তাহলে হয়ে গেল ডিএনএ স্থিত নিউক্লিওসাইড। এইভাবে আমাদের নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড আরএনএ স্ট্রাকচারটা আরেকটু মনে করে দিই, ওটা একতন্ত্রী, পরপর ফসফোডাইএস্টার বন্ড, এক নিউক্লিওটাইডের পরে পরবর্তী নিউক্লিওটাইড। কিন্তু যেহেতু এটি একটি স্বাভাবিক একতন্ত্রী গঠন, তাহলে এই একতন্ত্রী গঠনের একটি খণ্ড যদি এস আর পি দিয়ে হয়, সুগার ফসফেট, এইখানে এন বেস থাকে, এই এন বেস থাকলে তাতে থাকবে এন বেস এডিনিন গুয়ানিন ইউরাসিল সাইটোসিন, যে কোনো একটি 4টি। কিন্তু যেহেতু দ্বিতন্ত্রী নয়, হাইড্রোজেন বন্ধনী স্বাভাবিকভাবে ক্রিয়াশীল হয় না। এবারে এসপি ওই বলেছিলাম পলিনিউক্লিওটাইড চেন, আরএনএও পলিনিউক্লিওটাইড চেন, ডিএনএও পলিনিউক্লিওটাইড চেন, কিন্তু শর্করাটা অল্প তফাৎ আছে, আর একটি বেশে তফাৎ আছে ইউরাসিল। কখনো কখনো একটা কুণ্ডলী খেয়ে যেতে পারে, তাকে বলে গৌণ কুণ্ডলী। এই যে আমরা আরএনএ কথা বলছি, এখানে সাধারণত তো কুণ্ডলীকৃত নয়, কিন্তু যদি কুণ্ডলী হয়ে যায়, অর্থাৎ দুটো তন্ত্রীর বিন্যাসটা এই তন্ত্রী আর এই তন্ত্রীর কাছে চলে এলো, তো কাছে চলে এলে এই কুণ্ডলীটা গৌণ কুণ্ডলী, সেকেন্ডারি হেলিক্স,
এই গৌণকুণ্ডলী হাইড্রোজেন বন্ড ক্রিয়াশীল হবে। সেক্ষেত্রে ডিএনএ এর বেলায় এ বেস বাঁ দিকে থাকলে ডান দিকে টি থাকার কথা ছিল, কিন্তু টি বেস তো আরএনএ তে নেই, তাই ইউ বেস দেওয়া হয়েছে। ইউ বেসে আর এ বেসের মাঝখানে ডবল বন্ড। তেমনি সি আর জি এর মাঝে ট্রিপল হাইড্রোজেন বন্ধনী, এটা ডিএনএ এর মতোই এইরকম, কিন্তু এটা নর্মাল স্ট্রাকচার নয়। যদি গৌণ কুণ্ডলী হয় তাহলে ডিএনএ এর সঙ্গে আরএনএ এর বাকি পার্থক্য নেই, রাইবোজ শর্করা এটা ডিঅক্সি রাইবোজ শর্করার সঙ্গে পার্থক্য আছে, আর 4টি বেসের একটি বেসে পার্থক্য আছে, থাইমিন পরিবর্তে ইউরাসিল। আর স্বাভাবিকভাবে হাইড্রোজেন বন্ধনী ক্রিয়াশীল নয়, হাইড্রোজেন বন্ধনী ক্রিয়াশীল হয় যদি গৌণ কুণ্ডলী হয়। এইটাই ডিএনএ এবং আরএনএ এর গঠনের বর্ণনা, যতটা সম্ভব একটু ইলাবোরেটলি দেওয়া গেল। এরপরে আমি ক্লাস করব, সেটা হলো ডিএনএ থেকে কিভাবে ডিএনএ তৈরি হয়, অর্থাৎ রেপ্লিকেশন নিয়ে। তোমরা দেখতে থাকো আর সবাই ভালো থাকো, এই অভিমত দেবে, ভালো লাগলে বলবে, সেটা আমরা চেষ্টা করব যাতে আরো পরবর্তী ক্লাসগুলো